ক্রোধিত পুরুষ নিজের রক্তিম দৃষ্টি সেই ফটোফ্রেমের দিকে স্থির রেখে ভেতরে প্রবেশের অনুমতি দিতেই একজন যুবক বেশ ধীরে দরজার নব ঘুরিয়ে রুমে প্রবেশ করে। চোখ দুটো বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস ছেড়ে রুমে প্রবেশ করা যুবকের দিকে তাকাতেই সেই পুরুষের চোখ জোড়া বড় হয়ে গেল। ব্যস্ত পায়ে উঠে সে এগিয়ে যায় সেই যুবকের দিকে। চিলের ন্যায় ছোবল মেরে ছিনিয়ে নেয় তারা হাতে থাকা শুভ্র ওড়নার অর্ধেকাংশ। যুবকটা মাথা নত রেখে বলে, জঙ্গলের অপর প্রান্তের শেষ মাথায় হাইওয়ে যাওয়ার পথে একটা গাছের কাছে এটা পাওয়া গিয়েছে। আর ক্রোধিত পুরুষ অধৈর্য গলায় প্রশ্ন করে। আর যুবকটা কিছু বলতে ভয় পাচ্ছে। সে বেশ কাচুমাচু করছে কথা বলতে। অধৈর্য সেই পুরুষ রাগে এবার একটা ধমক দিয়ে উঠতেই সেই যুবক নিজের ওপর হাতে থাকা ছোট সাদা মুক্তার দুলটা এগিয়ে দিয়ে ভীত গলায় বলে ওঠে, আমরা খুঁজতে হাইওয়েতে যাই। সেখানে হাইওয়ের একপাশে আমরা এই কানের দুলটা খুঁজে পাই। আনফর্চুনেটলি সেখানে রাস্তায় খানিকটা রক্তও পড়েছিল। হতে পারে ওটা ওনারই রক্ত। ক্রোধ এবং ভয়ে মিশ্রিত অনুভূতির জোয়ারে মনটা বেশ বিষিয়ে ওঠে অধৈর্য পুরুষের। সে আর কিছু বলতে পারে না। নীরবে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় সে জানালার কাছে। অতঃপর বেশ শান্ত গলায় বলে ওঠে, আমার জান নিয়ে পালানোর অপরাধে মন চাইছে এই মুহূর্তে তোমাকে জানে মেরে ফেলি বানি। কৃত্রিম আলোয় রাতের আধার কিছুটা ঘুচেছে বইকে। নীরব ফ্রন্ট ইয়ার্ডের শান্ত পরিবেশের মৌনতা ভঙ্গ হয় আচমকা এক রমণীর চিৎকারে। ইট সিমেন্টের তৈরি ওয়াকওয়েবের পথ ধরে টেনে হিস্ট্রে তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এক পুরুষ। ক্ষিপ্ত তার দৃষ্টি। রমণী সেই দৃষ্টির তোয়াক্কা করল না। সে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে ছোটানোর, কিন্তু দানবীয় হাতের বাঁধন ছেড়ে সে ছুটে পালাতে পারছে না। অশ্রুসিক্ত দৃষ্টিতে স্পষ্ট মুক্তির আকুতি। ফ্রন্ট ইয়ার্ডের চারিদিকে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য নিরাপত্তা কর্মী। সকলে জড়বস্তুর ন্যায় নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্য। কারো অন্তর পর্যন্ত পৌঁছাচ্ছে না সেই আকুতি। রমণী আর একটু জোর দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তার পরিহিত ঘিয়া রঙের টপসটা কোমর থেকে কিছুটা উপরের দিকে সরে যায়। উন্মুক্ত হয় তার উদর। তাকে টেনে নিয়ে যাওয়া সে ক্ষিপ্ত পুরুষ সেই দৃশ্য দেখতেই তার রাগের পরিধি আরও কয়েক গুণ বেড়ে যায়। সে সাথে সাথে অগ্নিদৃষ্টি মেলে চারিদিকের গার্ডসদের দিকে একবার তাকায়। সবাই ইতিমধ্যে তার ভয়ে নিজের দৃষ্টি নত করে ফেলেছে। ক্ষিপ্ত পুরুষ এবার নিজের পায়ের বেগ বাড়ায়। আর্তনাদ্রত রমণীকে টেনে মুহূর্তে উপস্থিত হয় ব্যাকইয়ার্ডে। সবুজ ঘাসে আবৃত ব্যাকইয়ার্ডের একপাশে থাকা বিশাল হিজল গাছটার থোকায় থোকায় ঝুলে রয়েছে লাল রঙের হিজল ফুল। সেই হিজল গাছটার সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে কয়েক যুবককে। সাদা শার্টটা তার সম্পূর্ণ রক্তে মাখামাখি হয়ে আছে। ক্লান্ত মাথাটা একপাশে হেলে নত করে রেখেছে। দূর হতে সেই যুবককে দেখতে পেয়ে রমণীর আর্তনাদ থেমে যায়। চোখে ফুটে ওঠে চরম অসাধ্য। ঘাড় কাত করে আকুতি দৃষ্টি মেলে তাকায় ক্ষিপ্ত পুরুষের পানে। কিন্তু সেই পুরুষের মনে সেই দৃষ্টি মায়ের সঞ্চার ঘটাতে পারে না। সে সেই রমণীর চোখে চোখ রেখে কাটকাট গলায় বলে ওঠে, ঘৃণা সহ্য করার ক্ষমতা আছে আমার, কিন্তু প্রতারণা সহ্য করতে পারবো না আমি। প্রতারণা করেছ তুমি, দুজনেই শাস্তি পাবে। প্রথমে ও। কতটুকু বলেই সেই পুরুষ গাছের সাথে বাঁধা যুবকের পানে চায়। অসহায় রমণীও ঘাড় ঘুরিয়ে সেই যুবকের দিকে তাকায়। আহত যুবক কারো উপস্থিতি টের পেয়েই মাথা সোজা করে সামনের দিকে তাকায়। তার দৃষ্টি মিলে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকা সেই রমণীর সাথে। রমণীর চোখের অশ্রু দেখে সেই যুবকের বুকে পাহাড় ধসে পড়া সমান পীড়া অনুভব হয়। মনে মনে নিজেকে প্রশ্ন করে, মেয়েটা কার জন্য কাঁদছে? তার মতো অধমের জন্য কাঁদছে? এও কি সম্ভব? যুবকের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস জানান দেয় যে এই মেয়েটাকে মুক্ত করতে না পারার আফসোস তার কখনো মিটবে না। টলমল চোখে তাকিয়ে থাকা মেয়েটা ক্রন্দনরত গলায় সেই যুবকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, তোমার কি খুব কষ্ট হচ্ছে? ক্ষতবিক্ষত শরীরটা আঘাতে জর্জরিত। পুরোটা শরীরের রন্ধ্রে রন্ধ্রে সেই আঘাতের বিষ ব্যথা অনুভূত হচ্ছে। কিন্তু এই ব্যথার স্থায়িত্ব যে বেশিক্ষণের না তা ভালো করেই জানে আহত যুবক। আর কিছুক্ষণের মধ্যেই তার মুক্তি মিলবে তা সে ভালো করেই জানে। অন্তত সে যেই দুঃসাহসিক কাজ করেছে তারপর তাকে বাঁচিয়ে রাখার কোনো সম্ভাবনা নেই। লোকমুখে বলা হয়ে থাকে যে মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসলে ঠিক 40 দিন আগ থেকে তার চারিদিকে আজরাইল ঘুরঘুর করতে থাকে। কথাটা অবশ্য সত্য না মিথ্যা তা জানা নেই সেই যুবকের। তবে রমণীর পাশে দাঁড়িয়ে থাকা সেই ক্ষিপ্ত পুরুষ গত 40 দিন ধরে চারিদিকে আজরাইলের মতোই ঘুরঘুর করেছে। আজ যেহেতু সেই 40 দিন পূরণ হয়েছে, তার মানে নিশ্চয়ই আজ তার শেষ দিন। মৃত্যু সন্নিকটে জেনেও মুখে আলতো হাসি নিয়ে সেই যুবক রমণীর দিকে তাকিয়ে বলে ওঠে, একটুও না। তুমি নিজের কান্না থামাও। যখনই মনে হবে এই পৃথিবীতে কেউ নেই তোমাকে ভালোবাসার, তখনই আমাকে মনে করবে।
জেনে রেখো আমি তোমাকে খুব ভালোবাসি। কতটুকু শেষ হতে না হতেই একটা বিকট শব্দ শোনা গেল। সামনে আহত দেহটা ঝাঁকি তুলতে তুলতে নিথর হয়ে শান্ত বনে গেল। কিন্তু শান্ত থাকতে পারল না রমণী। সে গগন বিদারী আর্তনাদ করে উঠল। একবার দুবার না, বেশ কয়েকবার চিৎকার করে সে সামনে এগিয়ে যেতে চাইল, কিন্তু সেই দানবীয় হাতজোড়া থেকে মুক্তি পেল না সে। রমণী কান্না করতে করতে ছুটে সেই লাশ নামক রক্তাক্ত দেহের দিকে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তার প্রমাণ হিসাবে সেই যুবকের খুনির হাতে অসংখ্য খামচির দাগ স্পষ্ট দেখা গেল। তবুও সে ক্ষিপ্ত পুরুষ নিজের জায়গায় অটল রইল। রমণী চিৎকার করে কাঁদতে থাকলো, যতক্ষণ না তার সম্পূর্ণ দেহ অসাড় হয়ে আসে ততক্ষণ। আধার কুহেলির বুকে হেলে পড়ল সেই নিস্তেজ দেহ। শীতল প্রকৃতির মধ্যেও তিরতির করে ঘামতে থাকা দেহটা প্রচণ্ড রকমের ভীতি নিয়ে ঘুম থেকে জেগে উঠল। বাণী অনুভব করলো তার দু চোখ ভেজা। অতীতের এই বিষাক্ত খণ্ডাংশ আজও তাকে স্বপ্নরূপে তাড়া করে যাচ্ছে। ভীত বাণী নিজের দু চোখ মুছে নিয়ে পাশ ফিরে তাকায়। বিছানার এক কোণে উবুর হয়ে শুয়ে থাকা বন্নিকে দেখতেই তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হঠাৎই তার টনক নড়ে ওঠে। ব্যস্ত চোখে সে রুমের এক কোণে থাকা দেয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল ঘড়িতে সময় সকাল 10টা পেরিয়ে প্রায় 11টা ছুঁই ছুঁই। মুহূর্তেই বাণী অস্থির ভঙ্গিতে বিছানা ছেড়ে নামল। দ্রুত পায়ে সে বন্নিকে কোলে তুলে ডাকতে ডাকতে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। বন্নির ঘুম ততক্ষণে ভেঙে গিয়েছে। বাণী বন্নিকে বিছানার এক কোণে বসিয়ে তার হাতে একটা ছোট পাউরুটি এবং ওয়াটার পট ধরিয়ে দিয়ে নরম গলায় বলে, মা তুমি 10 মিনিটসের মধ্যে ব্রেকফাস্টটা ফিনিশ করে ফেলো, মাম্মা ততক্ষণে আমাদের ব্যাগ গুছিয়ে নিচ্ছি। চোখের কথাটুকু বলেই বাণী একটা হ্যান্ড ক্যারি ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। বন্নি অসহায় চোখে পাউরুটির দিকে কিছুক্ষণ চেয়ে রইল। এরকম নাস্তা করা তার মোটেও অভ্যাস নেই, আর না তার নিজের হাতে কিছু খাওয়ার অভ্যাস আছে। কিন্তু সে মাম্মাকে প্রমিস করেছে যে সে মাম্মার সব কথা শুনে গুড গার্লের মতো চলবে। গুড গার্লরা নিশ্চয়ই কিছু নিয়ে অভিযোগ করে না, বন্নিও অভিযোগ করে না। সে নিজের আনাড়ি হাতে সেই এক টুকরো পাউরুটিতে একটা কামড় বসালো। পরপর শব্দ তুলে ওয়াটার পটের স্ট্রয়ের সাহায্যে কিছুটা পানি মুখে নিয়ে সেটা দ্বারা রুটিটাকে নরম করে চিবিয়ে খেলো। এরকম করে সে সম্পূর্ণ পাউরুটিটা খেয়ে শেষ করলো। বাণী ততক্ষণে ব্যাগ গুছিয়ে নিজের জামা বদলে তার উপর একটা কালো বোরখা পরে নিল। মেকআপ করে সম্পূর্ণ মুখটাও ঢেকে নিল। বন্নি উৎসুক দৃষ্টি মেলে দেখলো সম্পূর্ণ দৃশ্যটা। পর মুহূর্তেই সে খিলখিলিয়ে হেসে বলে ওঠে, মাম্মাম তোমাকে একদম ব্যাটম্যানের মতো লাগছে, পাপা কখনো তোমাকে চিনতেই পারবে না। বাণীর ভয়ের তো হৃদয় মনে মনে দোয়া করে তাই যেন হয়। সে বন্নির উদ্দেশ্যে প্রশ্ন করে, তুমিও মাম্মার মতো রেডি হতে চাও মা? বন্নি চরম উৎসাহ নিয়ে মাথা নেড়ে হ্যাঁ জানায়। বাণী বন্নির জামা পরিবর্তন করে অন্য একটা ফ্রক পরিয়ে দেয়। তার সাথে মুখে মাস্ক পরিয়ে মাথায় বাচ্চাদের ছোট একটা হিজাবও পরিয়ে দেয়। হিজাব পরে বন্নি মহা আনন্দে আয়নায় বারবার ঘুরে ফিরে নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় বাণী একটা কাগজ কলম নিয়ে ছোট একটা চিরকুট লিখে তা বিছানার একপাশে রেখে দেয়। অতঃপর এক হাতে হ্যান্ডব্যাগ এবং অপর হাতে বন্নির হাত ধরে সে দ্রুত সেই বাড়ি থেকে প্রস্থান করে। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। ভর দুপুর পেরিয়ে বিকেলের আগমনী লগ্ন তখন। পাহাড়তলির কোনো এক গলি পথে অতি সাবধানে হেঁটে যাচ্ছে এক মহিলা। অশান্ত দৃষ্টি মেলে সে বারবার আশেপাশে তাকাতে ব্যস্ত। রাস্তায় মানুষের সমাগম খুবই কম। 2 গলি পেরিয়ে একটা শুনশান গলির ইটের তৈরি একতলা একটা বাড়ির সামনে আসতেই সে দ্রুত বাড়ির সামনে থাকা একটা গাছের টবের মাটির ভেতর থেকে একটা চাবি বের করে নেয়। অতঃপর সেই চাবির সাহায্যে দরজার তালা খুলে সে ভিতরে প্রবেশ করে। একতলায় বাড়িটা 3 রুমের মেলবন্ধনে তৈরি। একটা বেডরুম, একটা বসার ঘর আর একটা রান্নাঘর মাত্র। বাড়িটা প্রথম দেখেই বোঝা যাবে যে এটা কোনো এক মধ্যবিত্ত পরিবারের বাড়ি। সুস্পষ্টভাবে বলতে গেলে বাড়িটা ভদ্রমহিলার ভাইয়ের বাসা। স্ত্রীর অসুস্থ থাকায় তার ভাই 1 সপ্তাহের জন্য স্ত্রীর সমেত ঢাকায় গিয়েছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে বোনের কাছে। তার বোন দায়িত্ব সম্পর্কে সচেতন। ভদ্রলোকের অনুপস্থিতিতে তার বাড়ির কোনো অযত্ন করেনি, তবে খুব সাংঘাতিক একটা কাজ করেছে সে। ভাইয়ের খালি বাসে এনে এক রাতের জন্য আশ্রয় দিয়েছিল সাহায্যকাম্য এক রমণী এবং শিশুকে। ভদ্রমহিলার মন সেই পাষাণদের মতো কঠিন নয়। অসহায় রমণীর সেই সাহায্যের আর্তনাদ তার মনকে ঠিকই ছুঁয়েছে। তাই সামিল হয়েছে সে বাণীর পালিয়ে যাওয়ার এই পরিকল্পনায়। সবাই যখন বাণীকে খুঁজতে ব্যস্ত তখন অতি সুকৌশলে সে বন্নিকে নিয়ে পালিয়ে এসেছিল সেই নরকখানা থেকে। নিজের যথাসাধ্য চেষ্টা করেছে সে বাণীকে সাহায্য করার, যদিও সে ভালো করে জানে এই সাহায্যের পরিণাম ভয়াবহ হবে। তবুও সেই দুঃসাহসিক কাজটা করেছে। পেটের দায়ে নরকখানায় কাজ করে বলে নিজের মনুষ্যত্ব এখনো বিকিয়ে দেয়নি সে।
ভদ্রমহিলার ভাবনা ভাঙে আচমকা কলিং বেলের শব্দে। মনে মনে সে কিছুটা অবাক হয়। এই সময় কে এলো? প্রশ্নের সমাহার মনে নিয়ে অসাবধানবশত সে কে এসেছে জানতে না চেয়েই দরজা খুলে দেয়। সাথে সাথেই তার হাত পা বরফের ন্যায় জমে যায়। সাক্ষাৎ যমদূত তার দ্বার প্রান্তে দাঁড়িয়ে। কিছু বুঝে ওঠার পূর্বেই সেই যমদূতের পদচারণ ঘটে ঘরের ভেতর। তার সাথে থাকা দুজন পুরুষও দ্রুত গতিতে ঘরে ঢুকে। একজন সেই ভদ্রমহিলার মুখ চেপে ধরে এবং অপরজন দরজা আটকে দেয়। নীল শার্ট এবং কালো প্যান্ট পরিহিত পুরুষ অতি স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চারিদিক দেখতে থাকে। আচমকা তার পা জোড়া থেমে যায় বেডরুমের দরজার সামনে এসে। খোলা দরজার বাহির হতে ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। দাম্ভিক পুরুষ এগিয়ে যায় সেই রুমের ভেতর থাকা বেডের দিকে। বিছানার উপর এক কোণে রাখা বানি এবং বন্নির পরিধেয় পোশাক।